ভারতমাতা পূজন সমস্ত পদাধিকারী সদস্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। প্রায় 8 বছর পরে আবার এই ভারতমাতা পূজনে আসার সুযোগ হয়েছে। আমাকে আহ্বান করেছেন, সম্মানিত করেছেন, তার জন্য ধন্যবাদ। আমার সঙ্গে আরও দুজন মহিলা কার্যকর্তা এসেছেন, তারাও আমাদের এখানকার ভারতমাতা পূজন দেখলেন। আমরা শখের বাজারে গেছিলাম, সেখানেও পুজো চলছে। বেশ কয়েক বছর ধরে এই আয়োজন চলছে। এখানে রাষ্ট্রপ্রেমী জনতা, বহু সামাজিক কার্যকর্তা যারা বিশ্বাস করে এই পুজো করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই ভারতমাতা পূজন আমাদের দেশে স্বাধীনতার আগে শুরু হয়েছে। প্রায় 1000 বছর পরই টাকার পরে আমরা স্বাধীন হয়েছিলাম। বহু মানুষের ত্যাগ, তপস্যা, বলিদানের ফলে এটা সম্ভব হয়েছে। কেউ ফাঁসির কাটনি, সেই ইংরেজের গুলিতে মারা গেছিলেন। কারে কারো মূর্তি আছে রাস্তার ধারে, কারে কারো কথা আমরা ভুলেই গেছি, ইতিহাসে নামই নেই। কিন্তু এখন আমরা ভারতমাতা পূজন করে চলেছি। তখন স্বাধীনতার জন্য জনমানুষের দেশপ্রেম জাগিয়ে ভারতের স্বাধীনতার জন্য লক্ষ্য উদ্বুদ্ধ করার জন্য সরকারের নেতারা আয়োজন করেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর তখন ভারতমাতার মূর্তি এঁকেছিলেন, প্রতিমা এঁকেছিলেন। আজকে দেবী রূপে আমরা মাকে সামনে পেয়েছি। আমরা বিশ্বকে, ধরিত্রীকে মাতা মনে করি, দেশকে মাতা মনে করি। যার কাছ থেকে উপকার পাই তাকে মা হিসাবে দেখি। নদীকে আমরা মা মনে করি, গাছপালাকে। তো মাতা দেবী পুত্র বিদ্যা, আমরা পৃথিবীর সন্তান, ধরিত্রীর সন্তান, আর ধরিত্রী আমাদের মা। এই মাতা পুত্রের সম্পর্ক ভারতবর্ষে গড়ে চলে এসেছে। উত্তরম জল সমুদ্রস্থ মহাদেশদেব রক্ষণম তম দেব নির্মিতম দেশম হিন্দুস্থানম প্রতিষ্ঠতে। আমাদের শাস্ত্রে দেশকে হিন্দুস্তান বলা হয়েছে। আর উত্তরে হিমালয় থেকে দক্ষিণে সাগর পর্যন্ত বিস্তৃত বিশাল দেশ, এটা হিন্দুস্তান। এটাকে দেব নির্মিত বলা হয়। তম দেব নির্মিতম দেশম হিন্দুস্থান। ভগবান তৈরি করেছেন। একদিকে সমুদ্র, একদিকে পাহাড় দিয়ে দেশকে সুরক্ষিত করেছে। এই 1700 বছর ধরে বিদেশি আক্রমণকারীরা আক্রমণ করার পরেও 350 বছর লেগেছে ভারতবর্ষকে পরাধীন করতে। এবং তারপরেও যুদ্ধ চলে যান, নিরঙ্কুশভাবে কখনো পরাধীন আমরা স্বীকার করিনি। এবং সেই যুদ্ধ 1947 সালে শেষ হয়েছে সব স্বাধীন। কিন্তু মাঝখানে এই প্রায় 1000 বছর কালখণ্ড পরাধীনতার ফলে আমাদের দেশের মধ্যে, দেশপ্রেম, আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা, আমাদের সমাজের প্রতি শিক্ষা দীক্ষা বলে গেছিলাম। বিদেশি আক্রমণ দাবি করে দেশ, ধর্ম, সম্মান, মামনের ইজ্জত রক্ষা করতে আমাদের বলে বলি। তো এই সংস্কৃতি, সভ্যতা, পূজা, পাঠ, এই সমস্ত আমরা ভুলে গেছি। সংস্কারই চলে গেছে। যে দেশে জন্মেছি, সে দেশ আমার মা, তার কাছে আমার কিছু করতে হবে, এটা আমাদের শেখা। অন্যান্য শিক্ষা হয় না, তারা জন্মগতভাবে দেশপ্রেমিক হয়। তাই এই ভারতমাতা পূজনের মতো অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে দেশভক্তি জাগানোর চেষ্টা করে। আমাদের বহু মহাপুরুষ শ্রী অরবিন্দ শেঠজি পর্যন্ত সাহিত্য আন্দোলন করেছিলেন, ফাঁসির অর্ডার হয়েছিল, তাকে ফাঁসি থেকে বাঁচিয়েছিলেন। এবং পরবর্তী জীবন সেই জীবনে তারা হয়ে পন্ডিচেরি চলে গেছিলেন। সেখানে ধ্যান করেছিলেন। যে ঘরে ধ্যান করতেন সেই ঘরে দেওয়ালে যে অখণ্ড ভারতবর্ষের মানচিত্র ছিল, কোন দেবী দেবতার কবি কবিতা ভারতবর্ষের ধ্যান করে সিদ্ধিলাভ করেছিলেন। এবং সেই ধ্যান অবস্থায় দেহত্যাগ করেন। তিনি বলেছেন যে এই দেশকে অনেকে ইট, কাঠ, পাথর, নদী, নালা, বন্যজঙ্গল মনে করে, মাটি মনে করে। আমি কিন্তু দেশকে মা মনে করি, তাকে পুজো করি। আমাদের বিভিন্ন শাস্ত্রে দেশের কল্পনা, দেশকে মাতৃভূমি রূপে বর্ণনা আছে যুগ যুগ ধরে। পুরাণ থেকে আর বৈবর্ত পুরাণ সব দেখা যায়। তো যুগ যুগ ধরে আমরা শিখে এসেছি। ভগবান রামচন্দ্র কমসে কম 10,000 বছর আগে জন্মেছেন, ইতিহাস যেটা মানে। আর আমাদের শাস্ত্র অনুযায়ী লক্ষ লক্ষ বছর আগে তার জন্ম হয়েছে, রামায়ণের ঘটনা ঘটেছে। তিনিও এই দেশকে মাতৃভূমি রূপে দেখেছেন। যখন লঙ্কায় এসেছেন, কৃষ্ণ আহরণ করেছেন, রাবণকে বধ করেছেন,
জয় করেছেন স্বর্ণলঙ্কা। স্থায়ীভাবে তার রাজত্ব ছিল, সেখানে বসবাস ছিল। কিন্তু তিনি বললেন যে আমাদের কাজ শেষ হয়ে গেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছিল, তাই চলো অযোধ্যায় যাই। তখন তাকে লক্ষণ বলছেন যে দাদা কি দরকার লড়াই ঝগড়া নাই, মানে অযোধ্যায় ভরত বসে আছেন, রাজত্ব করছেন, এত 14 বছর ধরে রাজভোগ কাছে, সে কি সহজে ছেড়ে দেবেন? বলে সবাই একটা যুদ্ধ শেষ হলে আবার গিয়ে যুদ্ধ করতে হবে, কি দরকার? আমরা তো নিজেদের বাহুবলে জিতেছি, এই সোনার লোকটাকে মাসিটা আছেন, আপনি আছেন, রাজা হন, এখানে অভিযোগ হোক, আমি আপনাদের সেবা করার জন্য দেশের সুরক্ষা আছি। রামচন্দ্র কিন্তু বললেন না যে হ্যাঁ ঠিকই আছে, আমরা এখানে থাকি, সুখে থাকি। উনি কি বললেন? অপি স্বর্ণময় লঙ্কা নামে লক্ষ্মণ রচতে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদ। যদি এর লঙ্কা সোনা তৈরি, সব কিছু সম্পর্কতা আছে, কিন্তু আমার ভালো লাগছে না লক্ষণ। কেন না? যেখানে জননী আর জন্মভূমি অযোধ্যা আছে, সেটাই আমার কাছে স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ, তাই ঘরে ছেড়ে যেত। এটা হচ্ছে ভারতীয় জীবন পদ্ধতি, এটা হচ্ছে দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভগবান রাম শিখিয়েছে। সেই শ্রদ্ধা ভালোবাসা, সেই চেতনা সমাজে জাগাবার জন্য ভারতমাতা পুজোর আয়োজন আমরা করি। বছরে মূর্তি হিসাবে তাকে কল্পনা করি আমরা, কারণ ভারতীয় জীবন পদ্ধতিতে মূর্তির কল্পনা সব জায়গায় আছে, মানুষের বুঝতে সুবিধা। নিরাকার উপাসনা পদ্ধতি আছে, অন্যান্য ধর্মেও আছে, কিন্তু হিন্দু ধর্মের মূর্তির অবতারণা এই জন্য করা হয়েছে সাধারণ মানুষ যাতে কল্পনা করতে পারে, মনকে একাগ্র করতে পারে। তো সেই ভারত মাতা পূজন স্বাধীনতা তো এসে গেছে, কিন্তু স্বাধীনতার পরে যে ধরনের উন্নত দেশ আমরা রাখা করেছিলাম, সমস্ত মানুষ থাকা খাওয়ার সুযোগ পাবে, উপার্জনের সুযোগ পাবে, শিক্ষা চিকিৎসা পাবে, সেটা এখন হয়নি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 সালে যখন প্রধানমন্ত্রী হন, তখন ভারতবর্ষের প্রায় 30 কোটি মানুষ অতি দারিদ্র সীমার নিচে ছিল। তার থেকে 28 কোটির বেশি মানুষকে বাড়ি ঘর, শৌচালয়, গ্যাস ইত্যাদি খাবার দাবার এসব নিয়ে সে অতি দারিদ্র সীমার উপরে তোলা হয়। কিন্তু আরো কিছু বেড়েছে, এখনো তার 4-5 কোটি লোক অতি দারিদ্র সীমার নিচে আছেন, যাদের মাথার উপরে ছাদ নেই, বাড়িতে গ্যাস নেই, খাবার নেই, শৌচালয় নেই। সেই চেষ্টা চলছে। তো প্রথম হচ্ছে খাদ্য, মানুষকে মানুষ হিসাবে বাঁচতে হয়, যে কটা জিনিস লাগে তার মধ্যে খাদ্য লাগে। তারপরে বস্ত্র লাগে, পশুর বস্ত্র লাগে না। ভগবান আমাদের শরীর যেমন তৈরি করেছে, শীত গ্রীষ্ম বর্ষাতে কাপড় না পরে অসুস্থ হয়ে পড়ে, আর সেটা আমাদের সভ্যতারও একটা ব্যাপার আছে, স্বাধীনতা, তাই বস্ত্র ধারণ করে। তো খাদ্য হলো, বস্ত্র হলো, শিক্ষা, তারপরে হচ্ছে বাসস্থান, থাকার জায়গা, রোদ্রে জলে ঠান্ডা একবার বাঁচবো না, কুকুর ছাগলে দেখতে চাই, মানুষ বাঁচবে না, তাকে একটা ঘর থেকে মাথার উপর ছাদ। তো খাদ্য বস্ত্র বাসস্থান হলো। এবারে শিক্ষা আর চিকিৎসা চাই, তাহলে মানুষ হিসেবে মানুষ কখনো তৈরি হতে পারবে না। আজকে দেখুন আমাদের দেশেতে শিক্ষা আর চিকিৎসা সবচেয়ে বেশি খরচা। আমাদের দেশেতে চিকিৎসার জন্য পয়সা না হতো না, পাড়ায় পাড়ায় কবিরাজ থাকতো, আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে জড়িমুটি দিত, আমরা ভালো হয়ে যেত। এখন হবে না, এখন পাড়ায় পাড়ায় বড় হসপিটাল, নার্সিংহোম হয়েছে। আপনি যদি অসুস্থ হয়ে যান, বাবা মা ঠাকুমা নিয়ে গেলে ভর্তি করলে আগে 20,000 টাকা জমা দাও, জমি বিক্রি করো, গয়না বিক্রি করো, ভর্তি নেবে না, রাস্তায় পড়ে যাবে অ্যাম্বুলেন্স। চিকিৎসা সবচেয়ে খরচা আগে। আর হচ্ছে শিক্ষা, আগে পাড়ায় পাড়ায় চলছে, একটা পল্লী মশাই সব পড়াতেন, পয়সা দিতেন না। কিংবা যে একটু লেখাপড়া জানতো গ্রামে পাড়ায়, সব ছেলেপুলে তার কাছে পড়তে যেত, পার্টি পেতে বসতো, অঙ্ক, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃত সব শেখাতেন। আর এখন দামি স্কুল, এসি লাগানো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, এইমস, সবচেয়ে বেশি খরচা। তাদের সরকার লোন দেয়। তো যার টাকা নেই সে উচ্চশিক্ষা পাবে না, যার টাকা নেই সে আধুনিক চিকিৎসা সুবিধা পাবে না। তাই সরকার দায়িত্ব নিচ্ছে, বাচ্চাদের স্টাইপেন্ড দিচ্ছে যাতে তারা শিক্ষিত হতে পারে, গরিব মানুষ। যে উচ্চশিক্ষায় পড়াতে যাবে সেই লোন নিই, কিন্তু মোটামুটি শিক্ষা পাবে, স্কুলে ফ্রি। আর আয়ুষ্মান যোজনার মাধ্যমে গরিব মানুষও আধুনিক চিকিৎসা সুবিধা পায়। তার হার্ট অ্যাটাক হয়ে গেল, তার চোট লেগে গেল, তার কিডনি গন্ডগোল হয়ে গেল, হসপিটাল নিলেই 5 লাখ টাকা দিয়ে দেবে। আপনি কি করে থাকেন? গরিব লোক কোথায় যান? তো সরকার আয়ুষ্মান চিকিৎসার মাধ্যমে তাকে সেই সুবিধা দিন যে আপনি আধুনিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হন, সরকার আপনার টাকা দিন, সরকার সাহায্য করে। তো এই যা খাদ্যবস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা হচ্ছে মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য সুস্থভাবে
মনুষ্য সভ্যতার এই 5টা জিনিস লাগে। এটাই হচ্ছে উন্নত দেশের লক্ষণ। এখানে এই জিনিসগুলো আছে, সেই দেশ উন্নত। বিশ্বের বহু দেশ, বেশিরভাগ দেশ এগুলো এখন নিতে পারে। আরেকটা নতুন জিনিস দেওয়া শুরু হয়েছে, সুরক্ষা। সে টেরোরিজম হোক, ঝগড়াঝাঁটি হোক, রাজনৈতিক হিংসা হোক, তার থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি কিছুই জানেন না, হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ মোবাইল ধরুন আপনাকেই বোমটা লাগলো, আপনি সাধারণ মানুষ শেষ, পরিবার কোথায় যাচ্ছেন? সেই জন্য সুরক্ষা একটা বড় কারণ। আমার সঙ্গে সুরক্ষা কর্মী রয়েছে, তো কেউ সুরক্ষিত হয়ে যাচ্ছে দেশে, তার দুনিয়াতে এরকম হয়ে যাচ্ছে, বড় নেতাদের মেরে ফেলছে, ব্যবসায়ীদের মেরে ফেলছে, তুলে নিয়ে যাচ্ছে। সেই জন্য সুরক্ষাও আজকে একটা বড় প্রয়োজনীয় জিনিস হয়েছে, সেটাও সরকার দেখার চেষ্টা করে। এই 6টা জিনিস যদি সমাজকে আমরা দিতে পারি, সে সমাজ উন্নত সমাজ হবে। এখনো আমেরিকার মতো উন্নত দেশ সবার মাথার উপরে ছাদ দিতে পারেনি। ওখানেও রাস্তার ধারে ফুটপাতে লোকে শুয়ে আছে, হোমলেস। তাদের চিকিৎসার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, তাদের ভর্তুকি দেয় সরকার। আমাদের দেশ সেটা করার চেষ্টা করছে। 80 কোটি লোককে 5 বছর ধরে ফ্রিতে রেশন দিচ্ছে, কেন্দ্র আয়ুষ্মান যোজনার লাভ দিচ্ছে, বাড়িঘর বানিয়ে দিচ্ছে, গ্যাস দিচ্ছে, শৌচালয় দিচ্ছে, যাতে প্রাথমিক প্রয়োজনগুলো আমরা পেতে পারি, সুস্থভাবে মানুষগুলো বাঁচতে পারি, ছেলে মেয়ের শিক্ষা, বয়স্কদের চিকিৎসা দেবে। আর শিক্ষিত হওয়ার পরে তার জন্য কাজ দেবে, স্বাবলম্বী। এই চেষ্টা করাটা আমরা করছি। আর এর ফলেতে যে বাড়ির ছেলেমেয়েরা পড়ার সুযোগ পেল, তারা যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে যাচ্ছে, সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখলাম আমরা চন্দ্রযান তৈরি করলাম, চাঁদে পৌঁছে গেল ভারতের চন্দ্রযান, সেখানে কোনো দেশ পৌঁছতে পারেনি, আমেরিকা নয়। কারা করেছে? আপনি দেখুন, ওই যে প্রায় 350 সায়েন্টিস্ট ছিলেন, আরো অনেকে এমপ্লয়ি ছিলেন যারা নাসাতে বসেছিলেন, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে নিয়ে আমরাও টিভিতে দেখলাম চন্দ্রযান পৌঁছে গেল। তারা কারা গেছে? আমাদের যে হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মেদিনীপুরের গ্রামের বাংলা স্কুলে পড়া ছেলেমেয়েরাও আজকাল গিয়ে ওখানে চাকরি করছে, সায়েন্টিস্ট হয়ে। আর তারাই এই চন্দ্রযান তৈরি করেছে। সেরকম বিজ্ঞানীরাই আজকে ভ্যাকসিন তৈরি করেছে। তারা বিশ্ব দেখলো, ভারত গোটা বিশ্ব ভ্যাকসিন তৈরি করে 100টা দেশের মানুষকে বাঁচিয়েছে। তো তাই নয়, আজকে আমাদের দেশে 200-র বেশি কোম্পানি মোবাইল তৈরি করছে, কোটি কোটি মোবাইল বিশ্বে বিক্রি করি, আমরা লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করছি। সেখানেও সাধারণ লোকেরা কাজ করে, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট হয়েছে, তাদেরকে তৈরি করেছে এই দেশের সরকার। তারা সব কাজ করছে, কল কারখানা থেকে মহাকাশ বিদ্যা সব করছে, কম্পিউটার থেকে গাড়ি সব তৈরি হচ্ছে। এত বড় হাইওয়ে, রেলওয়ে, বন্দে ভারত ট্রেন আমাদের দেশ থেকে তৈরি করছে। ডুবোজাহাজ থেকে উড়োজাহাজ, যুদ্ধ বিমান আমাদের দেশের সেটা। মিসাইল দেখলেন পাকিস্তানকে কিরকম এখান থেকে সুইচ টিপে ধ্বংস করে দিল, এয়ারপোর্ট ভেঙে গেল, বিমান, যুদ্ধ বিমান নষ্ট হয়ে গেল। এমনকি বলছে পাহাড়ের নিচে অ্যাটম বম ছিল, তার পর্যন্ত নাকি চাবিটাই উড়িয়ে দিয়েছে। কি করে হলো? এই দেশের ছেলেরা এরকম আধুনিক অস্ত্রশস্ত্র তৈরি করেছে। ফলে ভারত আকাশ থেকে পাতাল সব জায়গায় আজকে তা আধিপত্য বিস্তার করেছে। চিকিৎসা থেকে খাদ্য, শিক্ষা সব সাধারণ মানুষকে দিতে পারছে। সেই কাজ যেন সম্পূর্ণ হয়, প্রত্যেকটি ভারতবাসীর মনে দেশের প্রতি একটা শ্রদ্ধা, ভালোবাসা জাগাতে হবে যে আমি এই দেশের নাগরিক, এই দেশের প্রতি আমার দায়িত্ব আছে। আমি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যাই করি, আমার দেশের প্রতি একটা দায়িত্ব আছে। দেশের ক্ষতি হোক কোনো কাজ করবো না। আর আমার ছেলেমেয়েরাও যেন আগামী দিনে এই দেশের জন্য কাজ করে, কারণ রোজগার থেকে থাকার ব্যবস্থা এই দেশ দিয়েছে আমাদের, খাওয়ার জল থেকে ওষুধ এই দেশ দিচ্ছে। এই ভাবনা জাগাবার জন্য ভারত মাতা পূজনের মাধ্যমে জায়গায় জায়গায় আমরা এই ধরনের আয়োজন করি। আপনারা যারা এসছেন এখানে কথা শুনলেন, কালকে পুজো আছে। আর যে ভাইরা অনেকদিন ধরে এখানে পুজোর আয়োজন করছেন, আগেও আমি এসেছি, এখনও সেই উৎসাহের জন্য তারা করে চলেছেন।